Bismillahirrahmanirrahim. Welcome to English second paper class. Our today's topic is transformation of sentences compound to simple. Presented by Sheikh Muhammad Shariful Alam, Assistant Professor, Department of English, Sri Syed Nazrul Islam College, Mymensingh. We have already completed changing sentence from complex to simple, from complex to compound, and today we are going to start changing sentence from compound to simple. Rule 1. এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশ দ্বারা কোনো কাজ বা ঘটনা আগে সমাপ্ত হয়েছে বোঝালে সিম্পল করার নিয়ম। এখানে একটা বিষয় আমি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের অবগতির জন্য বলছি। আমরা ইতিপূর্বে যখন কমপ্লেক্স টু সিম্পল করেছিলাম তখন ওই কমপ্লেক্স সেন্টেন্সের যে দুইটা অংশ থাকতো, সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ, সেটা আমরা পার্থক্য করতে পারতাম এবং সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু এখানে যখন কম্পাউন্ড সেন্টেন্স, তখন কিন্তু আমাদের এই সুযোগটা থাকছে না যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। এখানে দুইটি প্রিন্সিপাল ক্লজ। সো আমরা কোন অংশের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, এটা একটা কনফিউজিং বিষয়। সো সেই বিষয়টাকে নিষ্পত্তির একটা উপায় আছে বা সমাধানের একটা উপায় আছে, সেটা হলো যে কম্পাউন্ড বাক্যের যে অংশের দ্বারা, অর্থাৎ দুইটা বাক্য থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, দুইটা ক্লজ থাকে, দুইটাই প্রিন্সিপাল ক্লজ। এই দুইটো প্রিন্সিপাল ক্লজের যে অংশটি দ্বারা আগে কাজ করা বোঝায়, অর্থাৎ যে অংশটির কাজটি আগে করা বোঝায়, সেই অংশটিকে আমাদের নন ফাইনাইট করতে হবে। সেই অংশের ভার্বটিকে নন ফাইনাইট করতে হবে, অর্থাৎ আইএনজি যুক্ত করতে হবে অথবা নাউন করে দিতে হবে। এই বিষয়টি তোমাদের অবগতির জন্য আমি বললাম। চলো এখন আমরা দেখি। এখানে শর্ত দেওয়া আছে এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশ দ্বারা কোনো কাজ বা ঘটনা আগে সমাপ্ত হয়েছে বোঝালে, অর্থাৎ প্রথম বাক্যটা সেটাই কাজ আগে সমাপ্ত হয়েছে। যদি পরের যে বাক্যটা সেটা দ্বারা যদি কাজটা আগে বোঝায়, তাহলে পরের অংশের ভার্বকে আমরা আইএনজি যুক্ত করব, এরকম হবে বিষয়টা। তো এখানে প্রথম অংশ দ্বারাই আগে কাজ সম্পন্ন হয়েছে এরকম বোঝাবে। সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে, গঠনটা কি হবে আমরা একটু দেখে নিই। স্ট্রাকচার হবে প্রথম বাক্যের ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রথম বাক্যের ভার্বের সাথে আইএনজি হবে, তার আগে আর কিছুই থাকবে না, প্লাস বাকি অংশ, প্লাস এন্ড এর পরিবর্তে কমা, প্লাস সাবজেক্ট, প্লাস দ্বিতীয় বাক্য। অর্থাৎ প্রথম যে সাবজেক্টটা উঠিয়ে দিয়েছিলাম সেই সাবজেক্টটা দ্বিতীয়বার এনে বসাতে হবে, না হয় সেই সাবজেক্ট হারিয়ে যাবে, থাকবে না। আমরা একটা উদাহরণ দেখি। We took meal and went to college. তো এখানে প্রথম বাক্যের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা হলো উই। আমরা জানি কম্পাউন্ড বাক্যের দ্বিতীয় অংশের সাবজেক্ট থাকে না যদি সাবজেক্ট একই হয়, অর্থাৎ এই দুইটা বাক্যের সাবজেক্ট একই উই। তাহলে আমরা এই দুইটা বাক্যের সাবজেক্ট কমন আছে এখানে। এখন এই এন্ড দ্বারা যুক্ত যে দুইটা বাক্য, সেখানে কোন কাজটা আগে হওয়া বোঝাচ্ছে সেটা বের করতে হবে। তো উই টুক মিল অ্যান্ড উই ওয়েন্ট টু কলেজ, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা আগে খাবার খেয়েছি তারপরে কলেজে গিয়েছি। তাহলে যে কাজটা আগে হয়েছে সেই আগের কাজের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে প্রথম অংশটার কাজই আগে সম্পন্ন হয়েছে,
সো এটার ভার্ব হলো টুক, তার বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর সাবজেক্ট লেখা যাবে না, সাবজেক্ট থাকবে না। তাহলে টেকিং, টুক এর প্রেজেন্ট ফর্ম হলো টেক, এর সাথে আইএনজি করলে টেকিং। টেকিং মিল, এন্ড উঠে গিয়ে এর পরিবর্তে এখানে কি বসাতে হবে? কমা বসাতে হবে। তারপরে যে সাবজেক্টটা বাদ দিলাম সেটা আনতে হবে, তারপরে বাকি অংশ দ্বিতীয় বাক্য যা আছে তাই। তাহলে কি দাঁড়ালো? টেকিং মিল, কমা উই ওয়েন্ট টু কলেজ। উত্তরটা আমরা দেখে নিই। টেকিং মিল উই ওয়েন্ট টু কলেজ। তো এই বিষয়টা এখানে যে অতিরিক্ত যে কথাগুলো আমি বললাম সেটা হলো, যেহেতু এইখানে এটা হলো একটা কম্পাউন্ড বাক্য, এখানে সাবঅর্ডিনেট ক্লজ নাই, দুইটা ক্লজ এন্ড দ্বারা যুক্ত যে দুইটা ক্লজ, আগের এই অংশটা একটা ক্লজ আর পরের এই বাক্যটা এটাও একটা ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ নাই, দুইটাই প্রিন্সিপাল ক্লজ। আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল করেছিলাম তখন সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছিলাম, কিন্তু এখানে কোন অংশের ভার্বের সাথে আইএনজি যুক্ত করব? এর সমাধান হলো, যে অংশের ভার্বটি দ্বারা কাজ আগে সম্পন্ন হয়েছে বোঝাবে সেই অংশের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো চলো আমরা পরবর্তী রুলে চলে যাব। রুল 2, and so therefore hence দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশ দ্বারা কোনো কারণ বোঝালে সিম্পল করার নিয়ম। যখনই and so অথবা therefore অথবা hence দ্বারা যুক্ত থাকে তখন বোঝা যায় যে এর একটা অংশ দ্বারা কারণ বোঝায়, অন্য অংশটা ফলাফল। তো যে অংশটা দ্বারা কারণ বোঝায় সেই অংশটা সেই অংশের ভার্বকেই আমাদের নন ফাইনাইট করতে হবে, সেই অংশটাতেই কাজ করতে হবে, বাকি অংশটা কাজ করতে হবে না। আমরা দেখে নিই স্ট্রাকচারটা কি হবে। তো স্ট্রাকচার হবে কি, প্রথমে বিকজ অফ বসাতে হবে, অথবা উইং টু, অথবা ডিউ টু, অথবা অন অ্যাকাউন্ট অফ, যে কোনো একটা বসালেই হবে। এটা বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যে কোনো একটা বসালেই হবে। তারপরে সাবজেক্টের পজিটিভ কেস, আমরা যখন পজিটিভ কেস করি তখন অবশ্যই প্রোনাউনের পজিটিভ কেস করি, নাউনেরও পজিটিভ করা যায়, সেই ক্ষেত্রে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি যোগ করে নাউনের পজিটিভ করা যায়। কিন্তু আমরা দেখব যদি কোনো নাউন থাকে তার প্রোনাউন যদি ব্যবহার করা যায় সেই প্রোনাউনের পজিটিভ কেস করাই ভালো। আমরা সাবজেক্টের পজিটিভ কেস সেই ক্ষেত্রে প্রোনাউনের পজিটিভ কেসটাই করব, প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ। ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারি, অথবা কোনো কোনো ভার্ব আছে যার নাউন রূপ আছে সেটাও ব্যবহার করতে পারি। উক্ত শব্দগুলো উঠে যায়, আমরা সংক্ষিপ্ত করে ফেলেছি। উক্ত শব্দ মানে ওই যে and so therefore hence, এগুলোকে কি বলা হয়? কোঅর্ডিনেট কনজাংশন। অর্থাৎ কম্পাউন্ড বাক্য যে দুইটা ক্লজ দ্বারা গঠিত হয় সেই ক্লজ দুটাকে যুক্তকারী কে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। সেই কোঅর্ডিনেট কনজাংশন গুলো এগুলো উঠে গিয়ে সেই জায়গায় কমা বসবে যেহেতু সিম্পল, প্লাস বাকি অংশ প্রথম বাক্যে যদি কোনো প্রথম বাক্যের তো আর অংশ থাকবে না যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন গুলো বসবে, তারপরে দ্বিতীয় বাক্য বাকি অংশ বা দ্বিতীয় বাক্য যথাই। আমরা একটা উদাহরণ দেখব। The boy was innocent and so he was loved by all. তো and so এটা হলো কোঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশনের আগে একটা বাক্য আছে, এটাকে বলা হয়, এটাও প্রিন্সিপাল ক্লজ, আর পরের যে বাক্যটা আছে এটাও প্রিন্সিপাল ক্লজ। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আগেই বলেছি যে এই ক্ষেত্রে কোন অংশের ভার্বের সাথে আইএনজি যোগ করব? যে অংশের কাজটা আগে সম্পন্ন হয়েছে। দ্য বয় ওয়াজ ইনোসেন্ট, আগে তো বালকটা ইনোসেন্ট, তারপরে তো সবাই তাকে ভালোবাসে, তাহলে আগে কাজ কোনটা হয়েছে? এই অংশটার কাজ আগে হয়েছে। সো এটা কি আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। তার আগেও কিছু কাজ করতে হবে, বিকজ অফ বসাইতে হবে, তারপরে এখানে নাউন আছে আমরা প্রোনাউনের পজিটিভ কেস করব। তাহলে বিকজ অফ হিজ বিং ইনোসেন্ট, এরপরে এন্ড সো এর জায়গায় কি হবে? কমা।
তারপরে এখানে দ্বিতীয় বাক্য বসাবো, কিন্তু এই দ্বিতীয় বাক্যের যে প্রনাউনটা আছে এই জায়গায় আমরা এই নাউন বয়টাকে নিয়ে আসবো, আমরা এটাকে নিয়ে আসবো, নাউনটাকে এখানে নিয়ে আসবো। এগুলো আমরা কমপ্লেক্স টু সিম্পল করার সময়ও আমরা এটা করেছি, এখনো আমরা পেয়েছি এগুলো। তাহলে দ্য বয় ওয়াজ লাভ বাই অল, কি দাঁড়ালো? বিকজ অফ হিজ বিং ইনোসেন্ট, কমা দ্য বয় ওয়াজ লাভ বাই অল। তোরটা দেখে নেই। বিকজ অফ হিজ বিং ইনোসেন্ট দ্য বয় ওয়াজ লাভ বাই অল। আমরা আরেকটা উদাহরণ দেখছি। She was ill, so she could not attend the class. এখানে একই সাবজেক্ট দুইবার আছে, কাজেই দুইটাই প্রনাউন, নাউন নাই, কাজে এই ক্ষেত্রে আমরা কিছুটা সুবিধা পাবো। এখানেও আমরা বিকজ অফ বসাবো। আচ্ছা, আগে কোনটা হয়েছে কাজ? এখানে সো হলো কোঅর্ডিনেট কনজাংশন, তার আগের এই অংশটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ, আর পরের অংশটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। আমরা কোন অংশের কাজটাকে আইএনজি যোগ করব, কোন অংশের ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব? she was ill, সে অসুস্থ ছিল। she could not attend the class, আগে অসুস্থ ছিল, পরে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি। তাহলে প্রথম অংশের কাজটা আগে হয়েছে, তো এটা কি আইএনজি যুক্ত করব। তাহলে আইএনজি যুক্ত করার আগে একটা কাজ আছে কি, বিকজ অফ অথবা উইং টু অথবা ডিউ টু অথবা অন অ্যাকাউন্ট অফ, যে কোনো একটা বসাবো। তারপরে সাবজেক্টের পজিটিভ কেস হার, তাহলে বিকজ অফ হার, তারপরে ওয়াজ, এর সাথে আইএনজি করলে কি হবে? বেস ফর্ম, বেস ফর্ম কি? বি, তার সাথে আইএনজি করলে বিং, বিকজ অফ হার বিং ইল, তারপরে সো এর পরিবর্তে কমা, তারপরে দ্বিতীয় বাক্যে যা আছে তাই, she could not attend the class। উত্তরটা আমরা দেখে নেই। because of her being ill she could not attend the class। পরবর্তী রুলে চলে যাচ্ছি, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। রুল 3, ফর দ্বারা যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করার নিয়ম। সহজ, আগেরটার মতোই, একটু ভিন্নতা আছে। এখানে প্রথম অংশটা যা আছে তাই থাকবে, পরের অংশের পরিবর্তন হবে। আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। প্রথম বাক্যাংশ থাকবে প্লাস ফর এর পরিবর্তে বিকজ অফ, ফর মানে জন্য বা কারণে, তো ওই ফর এর পরিবর্তে আমরা বিকজ অফ ব্যবহার করব, বা উইং টু অথবা ডিউ টু অথবা অন অ্যাকাউন্ট অফ, যে কোনো একটা বসালে হবে। তারপরে সাবজেক্টের পজিটিভ কেস প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ প্লাস বাকি অংশ। আগেরটার মতো একই রকম নিয়ম, শুধু এখানে বাক্যটা প্রথম অংশ প্রথমে বসবে, অর্থাৎ এই অংশের পরিবর্তন হবে না, পরের অংশের পরিবর্তন হবে। এটা কেন? আমরা একটা উদাহরণে যাই, তারপরে দেখি কেন। দ্য ম্যান ইজ অনার্ড ফর হিজ কাইন্ড। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখানে ফর দ্বারা যুক্ত কম্পাউন্ড বাক্য দেখলাম। ফর হলো এখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন, ফর, তার পরের একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এটা তার আগেও একটা প্রিন্সিপাল ক্লজ আছে, যে এই অংশটা, এটা এই দুইটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা, এটা একটা। আমরা একটু লক্ষ্য করব কোন অংশের কাজটা আগে হয়েছে। দ্য ম্যান ইজ অনার্ড, লোকটা কি সম্মানিত হয়েছে, আগে সম্মানিত হয়েছে, নাকি হি ইজ কাইন্ড, আগে সে দয়ালু ছিল? আগে সে দয়ালু ছিল, তারপরে তিনি সম্মানিত হয়েছেন, হ্যাঁ, সম্মান পেয়েছেন। তাহলে আগে হলো সে কাইন্ড, তাহলে পর এই যে আগের যে কাজটা আগে সংগঠিত হবে সেই অংশের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা আমি শুরুতেই বলেছি, এটা খুব খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে এই অংশের পরিবর্তনগুলো হবে। তাহলে এই অংশের পরিবর্তন হলে কি হবে? বিকজ অফ বসবে, এখানে ফরের পরিবর্তে কি বসবে? বিকজ অফ। তারপরে কি বসবে? সাবজেক্টের পজিটিভ কেস হিজ, বিকজ অফ হিজ, ভার্বের সাথে আইএনজি বিং কাইন্ড, বিকজ অফ হিজ বিং কাইন্ড, কমা দ্য ম্যান ইজ অনার্ড। অথবা দ্য ম্যান ইজ অনার্ড প্রথমে আছে, সেটা প্রথমেই রেখে দিই। দ্য ম্যান ইজ অনার্ড বিকজ অফ হিজ বিং কাইন্ড। আমরা উত্তরটা দেখে নিব, আশা করি সবাই বুঝতে পেরেছো। দ্য ম্যান ইজ অনার্ড বিকজ অফ হিজ বিং কাইন্ড। অথবা যদি আমরা এখান থেকে শুরু করি, বিকজ অফ হিজ বিং কাইন্ড, কমা দ্য ম্যান ইজ অনার্ড, তাহলেও হবে। আগে পিছে হলে কোনো সমস্যা হবে না।
আশা করি সবাই এটাও বুঝতে পেরেছ। একই রকম নিয়ম, কিন্তু পরিবর্তন ওইটুকু। আমি প্রথম যে কথাটাকে বলেছিলাম যে দুইটা বাক্যাংশ থাকবে, দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজই প্রিন্সিপাল ক্লজ। সেই দুইটা প্রিন্সিপাল ক্লজের কোন অংশের কাজটা আগে হয়েছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, আর সেই অংশেই পরিবর্তনটা ঘটাইতে হবে, অর্থাৎ সেই অংশের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমরা পরবর্তী নিয়মে চলে গেলাম। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এন্ড সো প্লাস বাকি অংশ এরকম যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করার নিয়ম। প্রিয় ছাত্রছাত্রীরা, এটা হলো কম্পাউন্ডের স্ট্রাকচার। কম্পাউন্ডে এমন থাকে, কিন্তু তোমরা কমপ্লেক্স বা সিম্পলে খুব সহজেই বাক্যটাকে চিনতে পারো। সিম্পলে হয় টু ডট ডট টু, আর কমপ্লেক্সে হয় সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স। সো ডট ডট দ্যাট আমরা এগুলো করেছি, আর টু ডট ডট টু। আর কম্পাউন্ডে স্ট্রাকচারটা এমন থাকে, ভেরি থাকে। আমরা গতদিন তোমাদেরকে কমপ্লেক্স টু কম্পাউন্ড যখন করেছি সেখানে আমরা বলেছিলাম সো এর জায়গায় ভেরি, তোমরা একটু মনে করে দেখো, আর দ্যাট এর জায়গায় এন্ড, সো এন্ড, দেয়ারফর এগুলো বসিয়েছিলাম। তো আজকে আবার উল্টোটা হবে। তো ভেরির জায়গায় আমরা কি করতে হবে এই ক্ষেত্রে? স্ট্রাকচার, হ্যাঁ, কি করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব তো থাকবেই, ভেরির জায়গায় টু বসাইতে হবে, তারপরে এডজেক্টিভ, তারপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস ভার্বের বাকি অংশ, ভার্বের পরের অংশ, ভার্বের আগের কোনো কিছুই আর বসবে না। আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব, তারপরে যে ভেরির জায়গায় টু বসাবো, তারপরে যে এডজেক্টিভ বা অ্যাডভার্ব যাই থাকুক সেটাই বসাবো, এডজেক্টিভ বা অ্যাডভার্ব। তারপরে এন্ড সো থেকে পরবর্তী মূল ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে সব উঠে যাবে, টু বসবে আর ভার্বের বেস ফর্ম বসবে প্লাস বাকি অংশ ভার্বের পরে যা আছে সেটা বসবে। আমরা একটা উদাহরণ দেখব, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হব। The man is very weak and so he cannot walk. তাহলে সাবজেক্ট বসাবো দ্য ম্যান ইজ, দ্য ম্যান, তারপরে ভার্ব হলো ইজ, দ্য ম্যান ইজ, তারপরে ভেরির জায়গায় আমরা কি বসাবো? টু, দ্য ম্যান ইজ টু, তারপরে এখানে এডজেক্টিভ আছে, এডজেক্টিভ বসাবো দ্য ম্যান ইজ টু উইক। এন্ড সো থেকে পরবর্তী মূল ভার্ব কোনটা? মূল ভার্ব এই ওয়াক, এর আগ পর্যন্ত যা আছে সব উঠে যাবে, এটুকু বাদ। তো এই মূল ভার্বের আগে কি বসবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ, আর কোনো অংশ নাই। তাহলে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটা হবে সিম্পল। হয়ে গেল, খুবই সিম্পল, খুব সহজ। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এই নিয়মটা চলে গেল। পরবর্তী নিয়ম, আমরা গতকালকে কমপ্লেক্স থেকে যখন আমরা কম্পাউন্ড করলাম, ইফ ইউ যুক্ত মনে আছে? আমরা ইফ ইউ যুক্ত কমপ্লেক্স বাক্যকে কম্পাউন্ড করেছিলাম। ইফ ইউ যুক্ত কম্পাউন্ডকে যখন কমপ্লেক্সকে যখন কম্পাউন্ড করেছিলাম তখন ভার্ব দিয়ে শুরু হয়েছিল। আজকে বলছে যে ভার্ব দিয়ে শুরু এবং এন্ড দ্বারা যুক্ত এরূপ কম্পাউন্ডকে সিম্পল করব। তো ইফ ইউ যুক্ত আমরা কমপ্লেক্সকে সিম্পল করেছিলাম মনে আছে? ইফ ইউ যুক্ত অ্যাফার্মেটিভ হলে ভার্বের সাথে আইএনজি করেছিলাম। তাই আজকেও সেটাই করব। তিনটার মধ্যে আসলে যোগসূত্র আছে, ভার্ব দিয়ে শুরু হলে এবং এন্ড দ্বারা যুক্ত থাকলে এরকম কম্পাউন্ডকে সিম্পল করতে হবে, কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস প্রথম বাক্যের বাকি অংশ প্লাস এন্ড এর পরিবর্তে কমা প্লাস দ্বিতীয় বাক্য। আমরা একটা উদাহরণ দেখব। Eat the balanced food and you will be healthy. আমাদের এখানে দুটো কথা ছিল, একটা হলো ভার্ব দিয়ে শুরু, যে ভার্ব দিয়ে শুরু বাক্য। দ্বিতীয় কথা ছিল এন্ড দ্বারা যুক্ত হবে, এই যে এন্ড দ্বারা যুক্ত হয়েছে। আমার শর্ত মিলে গেল। এখন এই স্ট্রাকচারে আমরা করব। তাহলে প্রথমে বাই বসাতে হবে, বাই ভার্বের সাথে আইএনজি, ইটিং,
তার প্রথম বাক্যের বাকি অংশ দ্য ব্যালেন্স ফুড, এটুকু হলো প্রথম বাক্যের বাকি অংশ। এটা বসাবো, তাহলে বাই ইটিং দ্য ব্যালেন্স ফুড, এন্ড এর পরিবর্তে কমা বসাবো, এই এন্ড উঠে দিয়ে এখানে একটা কমা দিয়ে দিব। তারপরে দ্বিতীয় বাক্য ইউ উইল বি হেলদি, তাহলে কি দাঁড়ালো? বাই ইটিং দ্য ব্যালেন্স ফুড ইউ উইল বি হেলদি। সিম্পল হয়ে গেল, খুব সহজ। আমরা উত্তরটা একটু দেখে নিই। বাই ইটিং দ্য ব্যালেন্স ফুড ইউ উইল বি হেলদি, খুব সহজ। আমরা এই এক্সারসাইজ গুলো, এখানে আমি একটা দুইটা উদাহরণ দিয়েছি, তোমরা তোমাদের বইয়ের এক্সারসাইজ গুলো খুঁজে বের করবে, এই নিয়মের গুলো খুঁজে বের করবে, পার্টিকুলারলি বের করে সেগুলো সমাধান করবে। যদি কোনো সমস্যা হয় সেগুলো আমাকে প্রশ্ন করবে কমেন্টের মাধ্যমে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা পরে আরো উদাহরণ দেখি। ধারণা নাই, নোট আছে এখানে। এই জাতীয় কম্পাউন্ড বাক্য এন্ড দ্বারা যুক্ত না হয়ে যদি অর দ্বারা যুক্ত হয়, এন্ড দ্বারা যুক্ত না হয়ে যদি অর দ্বারা যুক্ত হয়, তবে সিম্পল করার সময় বাই-এর স্থলে উইদাউট বসে, আর কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এই এন্ড দ্বারা যুক্ত না হয়ে যদি অর দ্বারা যুক্ত হয়, তাহলে এই বাই যুক্ত হয়েছে এখানে, এই বাই না হয়ে শুধু উইদাউট হবে, আর কোনো পরিবর্তন নাই, আর যা আছে সেই একইভাবে হবে। আমরা একটা উদাহরণ দেখি। লিভ দ্য প্লেস অর, যেখানে অর হলো, ইউ উইল বি পানিশড, তাহলে তো অর যেহেতু আছে, তাহলে বাইয়ের জায়গায় আমরা কি ব্যবহার করব? উইদাউট ব্যবহার করব। তাহলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস প্রথম বাক্যের বাকি অংশ, তাহলে উইদাউট লিভিং দ্য প্লেস, পরের পরিবর্তে কমা, দ্বিতীয় বাক্য ইউ উইল বি পানিশড, তাহলে উইদাউট লিভিং দ্য প্লেস ইউ উইল বি পানিশড, এটাই হবে উত্তর। আমরা উত্তরটা দেখে নিই। উইদাউট লিভিং দ্য প্লেস ইউ উইল বি পানিশড হয়ে গেল। এখানে দুইটা নিয়ম আমরা একসাথে করে ফেলেছি। তো একটা হলো কি, ভার্ব দ্বারা শুরু অর্থাৎ ইম্পারেটিভ বাক্য, এবং এন্ড দ্বারা যুক্ত এরূপ কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। তো এটা হলো একটা। আরেকটা হলো ভার্ব দ্বারা শুরু, অর দ্বারা যুক্ত এরূপ কম্পাউন্ডকে সিম্পল করার নিয়ম। এরকম দুইটা নিয়ম আমরা এখানে পড়লাম। একটা হলো এন্ড দ্বারা যুক্ত, আরেকটা হলো অর দ্বারা যুক্ত। এন্ড দ্বারা যুক্ত হলে বাই প্লাস জেরান বা ভার্বের সাথে আইএনজি, আর অর দ্বারা যুক্ত হলে উইদাউট প্লাস জেরান বা ভার্বের সাথে আইএনজি। এই দুইটা স্ট্রাকচারে আমরা করে ফেলবো। আশা করি সবাই এই রুলটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী নিয়মে চলে যাব। বাট অথবা এর যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করার নিয়ম। বাট ইয়েট কম্পাউন্ডে থাকলে সিম্পলে কি করতে হয়? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট করতে হয়। কমপ্লেক্সে কি করতে হয়? দো অথবা অলদো করতে হয়। এই হলো তিনটা বিষয়। তো এখানে আরেকটা বিষয় আসছে, ফর অলও দেওয়া যায়, সেটাও দেওয়া যায়, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এগুলো ব্যবহার করা যায়। স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। স্ট্রাকচার হলো, বাট ইয়েট যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করতে হলে ফর অল অথবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসাতে হবে, প্লাস সাবজেক্টের পজিটিভ কেস, প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ, প্লাস বাকি অংশ। তো এখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হলো না, যে কোন অংশের ভার্বের সাথে আইএনজি করব। সেই প্রথম যে কথা বলেছিলাম, যে অংশের ভার্ব দ্বারা কাজটা আগে বোঝাবে সেই অংশের ভার্বকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর এই কাজগুলো সেই অংশে শুরু করতে হবে। দ্য ম্যান ইজ রিচ বাট আনহ্যাপি, আগে তো রিচ হয়েছে, তারপরে অসুখী হয়েছে, তাহলে এই অংশ থেকেই শুরু করতে হবে। তাহলে আমরা এখানে কি ফর অল দিতে পারি। ফর অল দ্য ম্যানের পরিবর্তে পজিটিভ কেস কি হতে পারে? হিজ, ফর অল হিজ রিচেস, অথবা in spite of his being rich, বাটের পরিবর্তে কমা, তারপরে যা আছে তাই, আনহ্যাপি। তাহলে in spite of his being rich, বাটের পরিবর্তে কমা, the man এখানে নিয়ে আসবো, the man is unhappy। এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি,
এই যে বাক্যটা কম্পাউন্ড বাক্য, এটা অনেকেই হয়তো তোমরা চিনতেই পারবে না যে এটা কি কম্পাউন্ড বাক্য নাকি। তো এরকম কম্পাউন্ড বাক্যগুলো একটু অসুবিধা হয়, আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। বার্ব দ্বারা যুক্ত হয়েছে, বার্ব দ্বারা যুক্ত হয়েছে দুটি বাক্যাংশ। অনেকেই বলতে পারে স্যার পরের তো বাক্যাংশ নাই, এখানে তো শুধু একটা শব্দ, একটা অ্যাডজেক্টিভ। তো আসলে এখানে অ্যাডজেক্টিভ না, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। যে কিভাবে ওই আগের অংশের যে সাবজেক্ট এবং ভার্ব সেটা পরের অংশেও কাজ করছে। এখানে দেখো দ্য ম্যান ইজ রিচ, লোকটা ধনী। আবার এই লোকটাই দ্য ম্যান ইজ আনহ্যাপি, ওই লোকটাই হয় অসুখী। তো এখানে ওইটা কাজ করছে। আমরা প্রথমবার যখন এখানে নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহার করলাম পজিটিভ কেস করার কারণে হিজ বানাইলাম, তারপরে ভার্বের সাথে আইএনজি করলাম, তারপরে এনএরিজ করলাম। তো আমরা এই ভার্বের সাথে আইএনজি করে দিয়েছি মানে কি এই ভার্ব আর ভার্ব থাকলো না। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে কিন্তু ভার্ব বসাইতে হবে। হ্যাঁ, এই জন্য এই ইজ ভার্বটা যেহেতু দুই বাক্যের ভার্ব একটাই একই, এই জন্য একটাই দিচ্ছে এখানে, পরে আর দিচ্ছে না তারা। আমরা কিন্তু পরে আবার ভার্বটাকে বসাইতে হবে, না হয় হবে না। আর যেহেতু আমরা এখানে দা ম্যানের পরিবর্তে পজিটিভ কেস ব্যবহার করেছি, প্রোনাউনের পজিটিভ কেস ইজ, এই নাউনটা ব্যবহার করি নাই, দ্বিতীয় বাক্যে আমরা এই নাউনটা ব্যবহার করব। এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়ালো? ইন স্পাইট অফ হিজ বিং রিচ, বাটের পরিবর্তে কমা, দ্য ম্যান ইজ আনহ্যাপি, পরের অংশটুকু এটা করতে হবে। দেখিনি, ইন স্পাইট অফ হিজ বিং রিচ দ্য ম্যান ইজ আনহ্যাপি, এই হয়ে গেল। হি মেড এফোর্টস বাট ফেইলড, এখানেও বার দ্বারা যুক্ত, এই যে বার দ্বারা যুক্ত দুইটা বাক্য, তো বাক্য বোঝা যাচ্ছে যে বার থাকলেই বাক্য হয়ে যায়। এটারও সাবজেক্ট একই বলে প্রথম অংশের সাবজেক্ট দেওয়া আছে, দ্বিতীয় অংশের দেওয়ার দরকার নাই, আমরা কিন্তু পরবর্তীতে দিতে হবে কারণ এটাকে আমরা পজিটিভ কেস করে ফেলবো। তাহলে ইনস্পায়ার্ড অফ অথবা ডেসপাইট ব্যবহার করতে পারি। ইনস্পায়ার্ড অফ হিজ, তাহলে এই ভার্বের সাথে আইএনজি করব। আগে তো সে প্রচেষ্টা করেছে, তারপরে ব্যর্থ হয়েছে, তো প্রথম অংশের কাজ যেটা আছে মেইন, এটাকে আইএনজি করব। তো আইএনজি করতে হলে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে in spite of his making efforts, comma, he failed, সাবজেক্ট আমরা নিয়ে আসলাম, ভার্ব তো আছে ফেল। এই আমরা উত্তরটা দেখে নেই। in spite of his making efforts he failed, হয়ে গেল এটা। পরবর্তী রোল, and দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট যদি ভিন্ন হয়, and দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স এর সাবজেক্ট যদি ভিন্ন হয় এবং and এর পূর্বের বাক্যের কাজটি যদি আগে সংগঠিত হয়, তবে সিম্পল করার নিয়ম। আমরা পরেরটাও যদি পরের বাক্যের অংশ যদি আগে সংগঠিত হয় কাজ, তাহলেও করতে পারবো, আগের অংশ যদি আগে সংগঠিত হয় তাহলেও করতে পারবো। আমরা বুঝে গিয়েছি যে কিভাবে করতে হয়। আমরা এখন দেখি যে সাবজেক্ট দুইটা ভিন্ন হলে কিভাবে করব। আমরা স্ট্রাকচারটা দেখে নিই। at the time of প্লাস সাবজেক্টের পজিটিভ কেস প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অথবা নাউন রূপ প্লাস এন্ড এর পরিবর্তে কমা প্লাস বাকি অংশ। এই at the time of প্লাস সাবজেক্টের পজিটিভ কেস প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ প্লাস এন্ড এর পরিবর্তে কমা বাকি অংশ আগের গুলোর মতোই, কিন্তু এখানে শুধু at the time of হবে। অথবা এটার আরেকটা নিয়ম আছে, সেটা হলো এরকম যে অন দা প্লাস ভার্বের নাউন রূপ প্লাস অফ প্লাস সাবজেক্টের পজিটিভ কেস প্লাস প্রথম বাক্যের বাকি অংশ এন্ড এর পরিবর্তে কমা দ্বিতীয় বাক্য, দুই ভাবেই করা যায়। আমরা আরেকটা উদাহরণ দেখি। মাই মাটন চপ arrived and the lady guest took me to task। তো at the time of বলছিলাম, তাহলে at the time of আমরা বসাইতে পারি at the time of, তারপরে সাবজেক্টের পজিটিভ কেস মাই মাটন চপস, তাহলে সাবজেক্ট হলো মাই মাটন চপ, এর পজিটিভ কেস কি হবে মাই মাটন চপস।
তাহলে এট দ্য টাইম অফ মাই মাটন চপস, তারপরে ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ। অ্যারাইভ ভার্বের নাউন রূপই বেশি সুন্দর, অ্যারাইভাল। এট দ্য টাইম অফ মাই মাটন চপস অ্যারাইভাল, তারপরে এন্ড এর পরিবর্তে কমা, কমা, তারপরে দ্য লেডি গেস্ট টুক মি টু টাস্ক, হয়ে গেল। আর দ্বিতীয় যে নিয়মটা ছিল সেটা কি, অন দা, তাহলে লিখলাম অন দা, তারপরে ভার্বের নাউন রূপ, এই ভার্বের নাউন রূপ কি, অ্যারাইভাল, অন দা অ্যারাইভাল, তারপরে কি, অফ, অন দা অ্যারাইভাল অফ, পরে সাবজেক্টের পজিটিভ কেস, মাই মাটন চপস, অন দা অ্যারাইভাল অফ মাই মাটন চপস, পরে এন্ডের পরিবর্তে কমা, তারপরে দ্বিতীয় বাক্য, দ্য লেডি গেস্ট টুক মি টু টাস্ক। আমরা দুই ভাবেই করলাম। এখন দেখি উত্তরটা, এই যে অন দা অ্যারাইভাল, তারপর অফ মাই মাটন চপস, কমা, দ্য লেডি গেস্ট টুক মি টু টাস্ক। আমরা এইভাবেই করেছি এটা। আমরা আরেকটা উদাহরণ দেখবো যেটা ওই প্রথম স্ট্রাকচার অনুযায়ী হয়। দে কেম হোম অ্যান্ড উই মেট দেম, প্রথমে বাড়িতে আসে, তারপরে তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়। তাহলে প্রথম কাজটাই আগে হয়েছে, তাহলে আমরা এটাকে এট দ্য টাইম অফ দিয়ে করতে পারি, এট দ্য টাইম অফ দেয়ার কামিং হোম, কমা, উই মেট দেম, এট দ্য টাইম অফ দেয়ার কামিং হোম উই মেট দেম। দেখি, এট দ্য টাইম অফ দেয়ার কামিং হোম উই মেট দেম, হয়ে গেল। আরেকটা দেখি, ইট রেইনড অ্যান্ড উই স্টেইড এট হোম। প্রথম শর্ত ছিল যে সাবজেক্ট দুটা ভিন্ন হলে, হ্যাঁ, অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্ট ভিন্ন হলে, এটার সাবজেক্ট হলো ইট, আর দ্বিতীয় বাক্য এই অ্যান্ড দ্বারা যুক্ত হলো দুটো বাক্য, আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হলো উই। তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত বাক্যের সাবজেক্ট ভিন্ন হলে এবং প্রথম বাক্যের কাজটা আগে সংগঠিত হলে, ইট রেইন, বৃষ্টি হচ্ছিল, উই স্টেইড এট হোম, তারপরে আমরা বাড়িতে অবস্থান করছিলাম, তাহলে বৃষ্টি হওয়ার কাজটা আগে হয়েছে, পরে আমরা বাড়িতে অবস্থান করছি। তো এটার সিম্পল করার নিয়ম আমরা একটু আগে দেখেছি, এট দ্য টাইম অফ এর নিয়মে করি, এট দ্য টাইম অফ ইটস রেইনিং, কমা, উই স্টেইড এট হোম, হয়ে গেল। এট দ্য টাইম অফ এর হলে হয়ে গেল, এট দ্য টাইম অফ ইটস রেইনিং উই স্টেইড এট হোম। এই এই হয়ে গেল আমাদের রুল 7। আমরা পরবর্তী এবং এটাই লাস্ট রুল, কম্পাউন্ড টু সিম্পল করার। আমরা 8 নাম্বার রুলে চলে এসেছি। 8 নাম্বার রুলে আছে কি, নট অনলি ডট ডট বাট অলসো, যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা দুটি সাবজেক্টকে যুক্ত করলে সিম্পল করার নিয়ম। আমরা জানি নট অনলি বাট অলসো দ্বারা দুটো সাবজেক্টকেও যুক্ত করে, আবার দুটো ভার্বকেও যুক্ত করে। তো এখানে সাবজেক্টের কথা বলছে, যদি দুটো সাবজেক্টকে যুক্ত করে এরূপ কম্পাউন্ডকে সিম্পল করার নিয়ম কি হবে সেটা আমরা দেখব আগে। তো স্ট্রাকচারটা আমরা দেখে নিই। এই ক্ষেত্রে বোথ ব্যবহার করব, বোথ প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস এন্ড প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। আমরা উদাহরণ দেখি। এক্সাম্পল, not only Rahim but also his friends believe him। এখানে এই সমস্ত বাক্যগুলোর মূলত কাজটা হলো যে এখানে দুটা সাবজেক্ট একই কাজ করে, এরূপ কম্পাউন্ড এই নট অনলি বাট অলসো দ্বারা হয়। এই ক্ষেত্রে আমরা সিম্পল করার সময় বোথ ব্যবহার করব, বোথ প্লাস প্রথম সাবজেক্ট কি, রহিম, বোথ রহিম, তারপরে এন্ড ব্যবহার করব, এন্ড হিজ ফ্রেন্ডস, তারপরে ভার্ব যা আছে ওইটুকু, বিলিভ হিম। তাহলে বোথ রহিম and his friends believe him। দেখি উত্তরটা, both Rahim and his friends believe him। আর যদি not only but also দ্বারা দুইটা ভার্বকে যুক্ত করে সেই ক্ষেত্রে সিম্পল করার নিয়ম কি হবে আমরা এটাও দেখে নেই। সেই ক্ষেত্রে সিম্পল করার স্ট্রাকচার হবে besides প্লাস ফার্স্ট ভার্বের সঙ্গে আইএনজি প্লাস ভার্বের পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস বাট অলসো এর পরের অংশ। আমরা একটা উদাহরণ দেখি।
he not only rebukes him but also beats him। এখানে দুটা কাজ দেয়া আছে, একটা রিবিউকস, সে শুধু বকাবকি করে নাই, তাকে মারপিটও করেছে। এই দুটা কাজ, এই নট অনলি বাট অলসো যখন দুটা ভার্বকে যুক্ত করে, এরকম কম্পাউন্ডকে সিম্পল করতে হলে এই স্ট্রাকচারে করতে হবে, সেটা হলো কি বিসাইডস। প্রথমে আমরা বিসাইডস বসাবো প্লাস প্রথম ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে বিসাইডস রিবিউকিং হিম, বা কি অংশ কি হিম, তারপরে বাটলসুর পরের অংশ, বাটলসুর সাবজেক্ট বসবে, পরে বাটলসুর পরের অংশ। সাবজেক্ট কি হি বিটস হিম, বাটলসু এই যে বাটলসু তারপরের অংশ, সাবজেক্ট প্লাস বাটলসুর পরের অংশ। তাহলে besides rebuking him he beats him। আমরা একটু আনসারটা দেখে নেই। besides rebuking him he beats him হয়ে গেল। এই হলো আমাদের কম্পাউন্ড ও সিম্পল করার নিয়ম। আজ এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।